এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার 18-তে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে আজ একটি গুরুত্বপূর্ণ মামলা উঠেছিল। আপনারা মামলাটি দেখলেই বুঝতে পারবেন যে তাদের দাবি যে প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে 11-12, সেখানেও একাধিক রয়েছে টেন্টেড ক্যান্ডিডেট, প্রায় হাজারেরও বেশি টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে, তার জন্যই আমরা কিন্তু নিয়োগের সুযোগ পাইনি, কারণ আমাদেরকে ইন্টারভিউ হয়নি সেই সমস্ত টেন্টেড ক্যান্ডিডেটদের জন্য। তো আরও একটি মামলা উঠেছিল, সেগুলো হচ্ছে পিএইচ ক্যান্ডিডেটদের জন্য, তাদের রোস্টারে ভুল করার জন্য। তো বিস্তারিত এই বিষয়ে দেখবো যে বিচারপতি কি অর্ডার দিলেন এই টেন্টেড ক্যান্ডিডেটের নতুন 11-12 লিস্টে। তো প্রথমেই তখন বলেন আমাদের আপিল হলো ফাইনাল লিস্টে টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে, যে ইম্প্যানেল লিস্ট, প্রভিশনাল ইম্প্যানেল লিস্ট 11-12 প্রকাশিত হয়েছে। তো জাস্টিস বলেন এই ধরনের কতজন টেন্টেড রয়েছে, কতজনের টেন্টেড রয়েছে। তো পিটিশন অ্যাডভোকেট বলেন যে 5 ধরনের রয়েছে টেন্টেড ক্যান্ডিডেট, নাম রয়েছে। যাদের যাদের নাম রয়েছে আমি সেই দেখাতে পারবো পরবর্তী দিন। আমি সেই টেন্টেড লিস্ট সম্পূর্ণ আমি দেখাবো আপনাদেরকে। পরবর্তী প্রায় 1000 ক্যান্ডিডেট তারা রয়েছে, এবং তার জন্য আমরা এই রিক্রুটমেন্টের সুযোগ পাইনি এবং আমাদেরকে ইন্টারভিউতে ডাকা হয়নি, এবং এই লিস্টটি নেক্সট ডে আমরা দেখাবো। তখন পাশে দাঁড়িয়েছিলেন অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যার। তিনি বলেন যে তারা যেটা বলতে চাইছে যে 3 থেকে শুরু করে 8 পর্যন্ত কাউন্সিলিং 2016-তে সবাই টেন্টেড হিসেবে ধরছে, সেই ধরনের ক্যান্ডিডেট এই লিস্টে রয়েছে, তারা সেটাই হয়তো বলতে চাইছেন। এই হচ্ছে বিষয়। কমিশন বলেন যে কোনো পরিস্থিতিতে আমরা তাদের বাদ দেবো। আমরা তো বলেছি যে কোনো স্টেজে তাদের যদি আমরা দেখতে পাই স্লিপ থ্রু দ্য নেট, তারা যদি কোনোভাবেই ঢুকে যায় তাদেরকে রিমুভিং করবো, সেটা সুপ্রিম কোর্টে সিসিতে রয়েছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কোনো পরিস্থিতিতে যদি একটি টেন্টেড ক্যান্ডিডেট মানে প্রবেশ করে যায় তাহলে তাদেরকে আমরা বাদ দেবো, এটা বলেন কমিশনের পক্ষ থেকে। পিটিশনার অ্যাডভোকেট বলেন হ্যাঁ, তারা সবসময় বলছে আমরা রিমুভ করবো, টেন্টেডে রিমুভ করবো, যে কোনো পরিস্থিতিতে রিমুভ করবো, তারা আসছে বলতে আমাদেরকে কিছু বলতে দিচ্ছে না, জাজমেন্ট আসছে না। তখন পিটিশনার অ্যাডভোকেট আরও একটি দাবি করেন, তো ঠিক আছে তারা যে কোনো স্টেজে তাদেরকে রিমুভ করলো, রিমুভ করার পরে আমরা যে ইন্টারভিউতে ডাক পেলাম না, তাহলে আমাদের সুযোগ কোথায়? আমরা কি তাহলে বঞ্চিতই থেকে যাব? তারা কি আমাদেরকে ভেরিফিকেশনে ডাকা ডাকা হবে? তখন অ্যাডভোকেট বলেন, জাস্টিস বলেন যে তাদেরকে রিমুভ করতে হবে, সেটা সুপ্রিম কোর্টও বলে দেয়, আগেও এই নিয়ে আলোচনা হয়েছে। তখন পিটিশনাররা আবারও বলেন হ্যাঁ, যে কোনো স্টেজে তাদেরকে রিমুভ করা হলো, রিমুভ করার পরে আমাদের কি ভেরিফিকেশনে ডাকা হবে? আপনি তাহলে সেই ডাইরেকশনটা দিয়ে দিন ফর ভেরিফিকেশন, কল ফর ভেরিফিকেশন, তাদের নাম ডিলিট করার পরে। তখন বিচারপতি বলেন 2016, 2025, 2016 যারা টেন্টেড ক্যান্ডিডেট যারা 2025-এ এসছে তাদেরকে বাদ দেওয়ার কথা বলেন কমিশনকে, এবং পিটিশন অ্যাডভোকেট তখন আবারও বলেন যে আমরা 2016-তে ওয়েটিং ছিলাম টেন্টেড ক্যান্ডিডেটের জন্য, আবারও আমরা সাফার করব। তো তখন বিচারপতি অর্ডার দেন, ঠিক আছে। তখন কমিশনের কাছে জিজ্ঞেস করেন তাহলে আমি কি করব, পরবর্তীতে আপনারা যদি বাদ দেন তারপরের অর্ডার কি হবে? তখন ইনস্ট্রাকশন নিয়ে এফিডেভিট দেওয়ার কথা বলেন, 4 সপ্তাহের মধ্যে এফিডেভিট দিতে হবে। যদি তাদের বাদ দেওয়ার, পিটিশনারদের মূল দাবি তাদেরকে বাদ দেওয়ার পরে যেন আমরা ভেরিফিকেশন ডাক পাই। এই হচ্ছে বিষয়। আরেকটা ছিল পিএইচ ক্যান্ডিডেটের একটি মামলা, সেখানে পিএইচ ওয়াইজ ক্যান্ডিডেটের মামলা, সেখানে 100 পয়েন্ট রোস্টার মান হয়, যেখানে ডিসএবিলিটির জন্য 4% দেওয়ার কথা, 4 ভাগে ভাগ করে পিএইচ ওয়াইস এর জন্য 1% শূন্যপাত, সেখানে 100 শূন্যপাত এখনো রয়েছে, এখনো ইংলিশের টোটালি শূন্যপাত পূরণ হয়নি। তারপরেও সেই পিএইচ ওয়াইস ক্যান্ডিডেট যারা অর্থোপেডিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদেরকে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হিসেবে ধরা হচ্ছে। জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হিসেবে ধরার পরে তারা পিএইচ ওয়াইস কাট আপে তাদেরকে নিয়োগ দেয়নি, কারণ 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী, যে ডিসেবিলিটি অ্যাক্ট অনুযায়ী অর্থোপেডিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য যে রোস্টার ছিল সেই রোস্টারটা তারা সম্পূর্ণভাবে মান্যতা দেয়নি। এবং বিবেক পারিয়া অর্ডারে বলা হয়েছে যেন এই নতুন রুলস যারা ইন সার্ভিস টিচার রয়েছে তারা যেন কোনোভাবে অ্যাডভার্সলি এফেক্টেড না হয়, সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। যেটাকে হরিজন্টাল রিজার্ভেশন মানা উচিত সেটাকে এখানে মানা হয়নি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বলেন আমরা এফিডেভিট কথা বলেন, এবং বিবেক পারিয়া অর্ডার যে স্পেশালি অ্যাফেক্টেড এটা ভুল ধরেন, কারণ 2025 রুলস অনুযায়ী কি বলছে পিএইচদের বিষয়টি সেটাও তিনি গুরুত্বপূর্ণভাবে বুঝিয়ে দেন, এবং বলেন যে ডিলে গ্রাউন্ড মেনটেনেবল নেই, এতদিন পরে তারা কেন এসছে, ডিসেবিলিটি অ্যাক্ট করেন, শূন্যপাত আছে হ্যাঁ সেটাও আমি জানি, কিন্তু সেই শূন্যপাত আমরা কিন্তু পরবর্তী রিক্রুটমেন্টের ক্ষেত্রে ক্যারি ফরওয়ার্ড করে দেবো, এই সমস্ত বিষয় বলেন। জাস্টিস বলেন যে 4% হরিজেন্টাল বা ভার্টিক্যাল এই যে রিজার্ভেশন সেটা কি মানা হয়েছে, কোনটা মানা হয়েছে আপনারা উত্তর দিন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই 100% রোস্টারের বিষয়টা আমার না, আমরা এজেন্সি হিসেবে কাজ করছি, কমিশন হিসেবে কাজ করছি, আমাদের স্টেট যেভাবে এটা করতে বলেছে আমরা সেইভাবে কাজ করছি। তখন বিচারপতি বলেন ঠিক আছে, ইন্টারিম অর্ডার দেওয়ার কথা বলেন পিটিশন অ্যাডভোকেটরা, তখন বলেন না, ইন্টারিম অর্ডারের জন্য কোনো প্রেয়ার রিট কপিতে করা হয়নি, সেহেতু এক্সেস অফ এফিডেভিট 4 সপ্তাহের মধ্যে, কারণ এখানে পিটিশন অ্যাডভোকেটরা 3 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে চেয়েছিলেন যাতে তাড়াতাড়ি করে করা হয়, কিন্তু সেটা হয়নি। 100 আনফিল্ড ভ্যাকান্সি রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে লেখেন যে
এই 100 আনফিল্ড ভ্যাকান্সি রয়েছে, সেটা রিটটি নির্ভর করবে এটার উপরে সম্পূর্ণ, যে 100 ভ্যাকান্সি তাদের জন্য ফিল আপ হবে কি না হবে। এই মোটামুটি আজকে খুব গুরুত্বপূর্ণ শুনানি হয়, এই যে এই নতুন রিক্রুটমেন্টে যে এখনো এই যে নতুন যে প্রভিশনাল লিস্ট বেরোলো 11-12-এর, এখানে এখনো আনটেইন্টেড ক্যান্ডিডেট যুক্ত আছে, এটাই সবচেয়ে বড় মামলা ছিল। আজকে বড় খবর হলো, এখন তাদেরকে এফিডেভিট দিতে হবে, জানাতে হবে, এবং পরবর্তীকালে সেই টেন্টেডটা রিমুভ করার পরে এদেরকে ভেরিফিকেশন রাখতে হবে। এই হচ্ছে বিস্তারিত তথ্য। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।